দুজনে ক্লাসে গেলাম। প্রথম ঘন্টার সবেমাত্র 30 মিনিট অতিক্রম হয়েছে। আরও বাকি আছে 15 মিনিট। 15 মিনিট সময়টা অনেকক্ষণ, হয়তো আপনার কাছে না, তবে আমার কাছে সময়টা অনেকক্ষণ ছিল। ঋতুকে বারান্দায় ডেকে নিলাম। আমাদের ক্লাসে সকলের বন্ডিং বেশ ভালো। নিজেদের মধ্যে একটু আধটু ঝামেলা থাকলেও সিরিয়াস বিষয়গুলিতে সবাই খুব সতর্ক এবং যত্নশীল হয়ে ওঠে। ঋতুকে ডেকে আমি বাইরে নিয়ে গেছি দেখে বারান্দায় থাকা সবকটা ছেলে মেয়ে রুমের ভেতরে ঢুকে পড়ল। চোখ দেখে ওরা বুঝে নেয় যে যা কথা বলবো সেগুলো ওদের শুনতে মানা। ঋতুকে বললাম, তানহা কখন যাচ্ছে তাহলে? সত্যি সত্যি বলো, আমাকে শুধু এটাই বলো ও কখন যাচ্ছে, আর কিছু জানতে চাই না আমি। ঋতু বলল, প্রথম ঘন্টা করেই চলে যাবে। আমি বললাম, ও আচ্ছা, যাও তুমি। ঋতু চলে গেল। আমি আবার ক্লাসে ঢুকলাম। জামিলকে ডেকে বাইরে এনে বললাম, তুই যাওয়ার সময় আমার ব্যাগটা নিয়ে যাস সাথে করে। আমি বললে এখন ছুটি পাবো না, পেছন দিয়ে ওয়ালটপকে বেরিয়ে যাচ্ছি আমি, মনে করে নিয়ে যাস আমার ব্যাগটা। আর স্যার যদি আমার কথা জিজ্ঞেস করে তাহলে বলিস আমাকে তুই দেখিসনি, বাকিদেরকেও বলে দিস। আমি চলে আসবো তখন ও পেছন থেকে ডেকে বলল, তুই যাচ্ছিসটা কোথায় সেটা তো বলে যা। ওকে বললাম, যাচ্ছি এক জায়গায়, ফিরে এসে তোকে সব বলবো। ওয়ালটপকে বেরিয়ে আসলাম আমি। রাস্তায় নেমে রবিনকে একটা কল দিলাম, রিসিভ করলো ও। আমি বললাম, দোস্ত কোথায় তুই? রবিন বলে, বাসায়। কেন? আমি বললাম, তোর বাইকটা আমার লাগবে, বাইকটা নিয়ে তাড়াতাড়ি একটু শহীদ মিনারের মোড়ে আয় তো। কথাগুলো বলে ফোনটা কেটে দিলাম। জানি কথা বলতে থাকলে এটা সেটা বুঝিয়ে বাইক আর দিবে না। এভাবে ফোন রেখে দেয়াতে যত সমস্যায় থাকুক, নিজেরটা কাছে না থাকলেও অন্য কারোর বাইক নিয়ে হলেও এসে হাজির হবে। এরই মধ্যে 2বার কল দিয়েছে ও, আমি ধরলাম না। জানি এবার চলে আসবে। কলেজ থেকে শহীদ মিনারের মোড় অবধি পায়ে হেঁটে যেতে সময় লাগে 6-7 মিনিট। একটু পরেই পৌঁছালাম সেখানে। 5 মিনিট দাঁড়ালাম আরও। এখানে আসার কারণ হলো তানহাদের বাসা থেকে যে একটি রাস্তায় এসে মেন রোডে উঠেছে সেটি এই শহীদ মিনারের মোড়েই, তাই এখানে আসা। রবিন চলে আসলো। আমাকে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে ও আনলিমিটেড গালি দিতে শুরু করলো। আমি নাকি ওকে ভয় পাইয়ে দিয়েছি, এটা সেটা আরও কত কি। জানতে চাইলো কলেজের ইউনিফর্ম পরে বাইক নিয়ে কোথায় যাবি। ওর কাছে এসব বলা আর এলাকায় মাইকিং করা একই কথা। তাই বললাম, স্যারকে আনতে যাচ্ছি, রাস্তায় নাকি গাড়ি নষ্ট হয়ে গেছে ওনার। ও বলে, কোন স্যারকে? আমি বললাম, তুই এত কিছু জেনে কি করবি? বাইক নিয়ে আসতে বলেছি, নিয়ে এসেছিস, তোর কাজ শেষ। এবার 1000-5 টাকা থাকলে দে আমায়, বাসা থেকে নিয়ে সন্ধ্যায় দিয়ে দেব। মানিব্যাগটা হাতে নিল ও, দেখছে কত টাকা আছে না আছে। বাস পাখির মতো ওর হাত থেকে মানিব্যাগটা নিয়ে নিলাম আমি। এই তো টাকা, নেয়ার মতো আছে 2টো 500 টাকার নোট আর 3টে 100 টাকার নোট, বাকি সব 10-20 টাকার নোট। 1300 টাকা নিয়ে নিলাম আমি। আমার এমন অবস্থা দেখে রবিন জানতে চাইলো, আচ্ছা সত্যি করে বলতো তুই ঠিক কী করতে চাচ্ছিস? আমি বললাম, চা খাওয়াবি? চল ওই দোকানটাতে বসে চা খাই। একটু দূরেই একটি দোকান দেখে ওকে বললাম। ও বলল, আমাকে বলবি না তাহলে? আমি বললাম, চা খাওয়াবি কিনা সেটা বল। বিরক্তির স্বরে ও বলল, আচ্ছা ঠিক আছে চল। চায়ের দোকানে বসে প্রায় 40 মিনিটের মতো পার করে ফেললাম। তানহাদের আসার কোনো লক্ষণই দেখছি না। অবশেষে বাধ্য হয়ে তানহাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কাছেই একদম, 3rd গিয়ারে চালালেও 1 মিনিটের বেশি সময় লাগবে না। পৌঁছে গেলাম তানহাদের বাসায়। একটা পিকআপ ভ্যান দাঁড় করানো আছে, যার মধ্যে ফ্রিজ, খাট, আলনা ইত্যাদি আসবাবপত্র রাখা। নিজেকে এই বলে সান্ত্বনা দিলাম, যাক বাবা, এখনো যাইনি তাহলে, অন্তত এসে দেখলাম তো। বাইকটা রেখে বাসায় ঢুকলাম আমি। একজন লোক জিনিসপত্র নিয়ে পিকআপে উঠাচ্ছে। বারান্দার গেটের তালা খোলাই আছে। রুমের দরজায় গিয়ে নক করলাম। ভেতর থেকে আন্টি বললেন, কে ওখানে? আমি বললাম, আন্টি আমি রিয়াদ। উনি এসে দরজা খুলে দিলেন। আমাকে দেখে বললেন, এসো বাবা, ভিতরে এসো। দেখো তো, বলা নেই কোয়া নেই, হুট করে তোমার আঙ্কেলের ট্রান্সফার হয়ে গেল। এত তাড়াতাড়ি কি জিনিসপত্র নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হওয়া যায় বলো? তা কি মনে করে এখানে? আমি বললাম, আসলে আন্টি, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম তো, তখন বাসার সামনে পিকআপ দাঁড় করানো দেখে ভাবলাম গিয়ে দেখে আসি, এই আর কি। আন্টি বলল, বেশ করেছো, না আসলে হয়তো তোমার সাথে আমাদের আর দেখাই হতো না। আমি বললাম, কি যে বলেন আন্টি। আচ্ছা আন্টি, তানহা কোথায়? আন্টি বলে, ও তো রুমেই আছে, কিছুক্ষণ হলো কলেজ থেকে এসেছে। আমি এবার বললাম, আমি কি ওর সাথে একটু দেখা করতে পারি? আন্টি বলল, যাও, এতে আবার পারমিশন নেওয়ার কি আছে। ওর রুমের দরজায় গিয়ে নক করলাম। পরপর 2বার নক করার পরও ও দরজা খুলল না। 3য়বার নক করলাম, তবুও খুলল না। ফিরে যাব নাকি আবার নক করবো বুঝতে পারছিলাম না। ঠিক সেই মুহূর্তে তানহা এসে দরজাটা খুলল। আমাকে দেখে ও বলল, আপনি আপনি এখানে এসেছেন কেন? ও
ওর চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে, সাথে চেহারাটাও। বুঝতে আর বাকি রইল না যে ও রুমে কাঁদছিল। দরজা নক করার শব্দ পেয়ে ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিয়ে এসেছে। আমি বললাম, কাঁদছিলে কেন তুমি? ও বলল, আমি কাঁদবো কেন, আর কার জন্যই বা কাঁদবো আমি? আমি বললাম, তোমার চোখ মুখ তো তাই বলছে আমায়। ও বলল, মুখ ধুয়েছি তাই পানি লেগে আছে। আমি বললাম, সাত সাগরের পানি ঢেলে দিলেও কি আর তোমার চোখের পানি আমার থেকে আড়াল করতে পারবে? ও বলে, আপনার কি আর কোনো প্রয়োজন আছে এখানে? যদি না থাকে তাহলে এখান থেকে আসতে পারেন, আব্বু চলে আসবে, আমাদের বেরোতে হবে। আমি ওকে বললাম, জাস্ট 2 মিনিটের জন্য দরজাটা চাপিয়ে একটু বসবা প্লিজ, জাস্ট 2 মিনিট। ও বলে, কি বলবেন দাঁড়িয়ে থেকেই বলুন। আমি বললাম, প্লিজ জাস্ট 2 মিনিট। ও বলে, আচ্ছা আসুন ভিতরে। ও খাটে বসে আছে, আমি ওর সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। ওর চোখে চোখ রেখে বলতে লাগলাম, অতীতে যা হবার হয়েছে। আমি জানি ওই দিন তোমার সাথে আমার এমন খারাপ ব্যবহার করাটা মোটেও ঠিক হয়নি। আমি এত কিছু বুঝি না আর বলতেও পারবো না। শুধু একটি কথাই বলবো, আমি তোমার সারা জীবনের দায়িত্ব নিতে চাই। এবার বলো, আমাকে কি সেই সুযোগটা দেয়া যাবে? আমার কথা শুনে ও কেঁদে উঠল। এটা কোনো কষ্টের কান্না নয়, এটা খুশির কান্না। ও দাঁড়িয়ে গেল এবার, আমিও দাঁড়ালাম। আমার দিকে তাকিয়ে ও এবার আরও বেশি কাঁদতে লাগলো। ও খুব শক্ত করে জড়িয়ে ধরল আমায়। আমি ওকে বললাম, এই ছাড়ো, মা এসে বললে সমস্যা হয়ে যাবে। ও বলল, না ছাড়বো না তোমায়, অনেক সাধনা করে তোমাকে পেয়েছি, আর ছাড়বো না তোমায়। আমি বললাম, বোকা মেয়ে, আমাকে কি কেউ নিয়ে যাচ্ছে বলো? আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না, প্রমিস। এবার ও আমাকে ছাড়লো। আমি ওর চোখের পানি মুছে দিতে দিতে বললাম, আজ থেকে এই চোখ দুটো আর কখনো কাঁদবে না, কাঁদলে আমার কষ্ট হবে, বুঝলে? ও আবার আমাকে জড়িয়ে ধরলো আর বলল, বুঝলাম। কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখলো আমায়, তারপর ছাড়লো। ওর চোখ মুখে খুশির ছাপ স্পষ্ট। দরজাটি খুলে দিলাম আমি, যেন বাইরে থেকে কেউ আসলো আমাকে দেখে কিছু মনে না করে। ও গোছগাছ করতে লাগলো। আমি সোফায় বসলাম। এবার ওকে বললাম, তা আঙ্কেলের ট্রান্সফার কোথায় হয়েছে? ও বলল, সিলেটে। আমি বললাম, সিলেটের কোথায়? ও বলল, ডিটেলসে আব্বু কিছুই বলেনি, রাতে শুধু বলেছিল সিলেটে যাবার জন্য যেন প্রস্তুত হই। তারপর সকালে বলল কলেজ থেকে টিসি নিয়ে নিতে। এসবের জন্যই কোচিংয়ে যেতে দেরি হয়েছিল আমার। আমি বললাম, তা সেখানে গিয়ে আবার আমাকে ভুলে যাবা না তো? ও তখন বই গুছাচ্ছিল, থেমে গিয়ে আমার দিকে তাকিয়ে বলল, ভুলেই যাব, এবার খুশি তো? আমি বললাম, আরে রাগ করছো কেন, মজা করলাম একটু। আচ্ছা আমরা যোগাযোগ করব কিভাবে? ও কাজ করতে করতে বলল, সেটা তো আগে ভাবিনি, আর ভাববই বা কী করে? আমি কি জানতাম নাকি যে তুমি একেবারে বাসায় এসে এভাবে আমাকে প্রপোজ করে বসবা? তুমি কিছু একটা উপায় বের করো। আমি বললাম, তুমি পার্সোনাল কোনো ফোন ইউজ করো না কেন? এতদিন করিনি, তবে এই বলে ও থেমে গেল। আমি বললাম, থেমে গেলে কেন, তবে কি? ও বলে, তবে এখন মনে হচ্ছে একটা ফোন ইউজ করতে হবে। আমি বললাম, কেন, এতদিন নাওনি কেন? ও বলে, এতদিন কেউ ছিল না তাই কিনিনি। আমি বললাম, আর এখন কেউ আছে নাকি? ও বলল, বাজা মাছ উল্টে খেতে জানো না তাই না? কোথায় আমার কাছে হেল্প করবা, তা না করে উনি বসে আছেন নবাবজাদার মতো। কথাগুলো বলার সময় ওকে যা সুন্দর দেখাচ্ছিল তা বলে প্রকাশ করার মতো না। তবে আমার খুব কষ্ট হচ্ছে, ওকে পেয়েও এখন ওর থেকে দূরে থাকতে হবে। আর ওর কথা কি বলবো, ওর কলিজা ফেটে গেলেও হয়তো সেটা আমাকে বুঝতে দিবে না। মনের মধ্যে সব কিছু চেপে রেখে দিবে। ও হয়তো ভাবে, আমার যতই কষ্ট হোক না কেন, আমার পরাণ পাখিটা যেন ভালো থাকে আর হাসি খুশিতে থাকে। আর এই কদিনে অন্তত সেটাই মনে হলো আমার। আর তাই সকল কষ্ট বুকে চেপে আমার সামনে কথায় কথা অনবরত হেসেই যাচ্ছিল। তানহা বারবার ওড়না দিয়ে ওর মুখ আর গলার ঘাম মুছে নিচ্ছে। একে তো গরম, তার ওপর আবার সে মানুষটা একটু গুলুমুলু। ফ্যান চললেও গরমের তীব্রতায় কাজ করতে থাকায় প্রচুর পরিমাণে ঘামছিল ও। আমি অপলক চেয়ে আছি ওর দিকে, ওর কাজগুলো দেখছি। এক পর্যায়ে মজা করে বললাম, আমরা যারা মোটামুটি মোটা তাদের তুলনায় তো তোমাদের অনেক বেশি অসুবিধা পোহাতে হয় তাই না? কাজ থামিয়ে আমার দিকে তাকালো ও। ভাবলাম রাগ করবে, কিন্তু না, রাগ করেনি। উল্টো আমাকেই বলল, সেটা তো দেখতেই পাচ্ছি। তোমার যে একেবারে নাকমুখ ঘেমে শেষ, সে খেয়াল আছে কি? নাকমুখের কথা বলতে মনে পড়ল, আমার তো আবার নাক ঘামে। এবার ওকে বললাম, আমার মা কি বলে জানো? ও বলল, কি বলে? আমি বললাম, আমার যে নাক ঘামে সেজন্য নাকি আমাকে আমার বউ প্রচুর আদর করবে। শুধু মাই নন, আরও অনেকেই এমনটি বলেছে। তখন তানহা বলে, কি বললা? তার মানে বলতে চাইছো যে তোমার নাক না ঘামলে আমি তোমাকে প্রচুর আদর করতাম না?
ও এক প্রকার ক্ষেপে গিয়ে কথাটি বলল। আমি বললাম, আরে না বোকামে, আমি সেটা বলেছি নাকি? আমার নাক গামলে কি আর না গামলে কি, তুমি তো আমাকে আদর করবাই, প্রচুর আদর করবা তুমি। তা না বলে, হইছে হইছে, আব্বু এসে পড়বে, এবার কেটে পড়ো। আমিও বুঝতে পারছি আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না। এবার ওকে বললাম, আমার নাম্বারটা কি আছে তোমার কাছে? ও বলল আছে। আমি বললাম, কার থেকে নিয়েছিলে? ও বলে, এত সব জেনে কি করবা বলো, তুমি এবার যাও তো, আমার আরও অনেক কাজ বাকি, তুমি যাও। আমি ওইখানে পৌঁছে তোমাকে মেসেজ পাঠাবো, টেনশন করো না। আমার গলার স্বর নেমে এলো, কথা বের হচ্ছিল না। তবুও বললাম, আমি যদি কল দিই তাহলে কি কথা বলা যাবে ফোনে? আমার কথা শুনে ও একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখো, তুমি যদি আজ এসে আমাকে প্রপোজ না করতে, তাহলে হয়তো তোমাকে এতদিন যাবৎ দূর থেকে একতরফা ভালোবেসে আসার ফলে কষ্টটাও শুধু একা আমারই হতো। চলে যেতাম নতুন জায়গায়, নতুন প্রতিষ্ঠানে ভর্তি হতাম, নতুন মানুষের সাথে পরিচয় হতো। তবে আসলে কি জানো, আমি আমার জীবনে দ্বিতীয় কাউকে আর তোমার মতো ভালোবাসতে পারতাম না। আর আমার কপাল কেমন দেখো, যেই তোমাকে এতদিন দূর থেকে ভালোবেসে এসেছি, যাকে নিয়ে অজস্র স্বপ্ন সাজিয়েছি, তাকে যখন আপন করে পেলাম তখনই তার থেকে দূরে সরে যেতে হচ্ছে। সত্যি, মানুষের কোনো আশাই শতভাগ পূর্ণতা পায় না, কোনো না কোনো দিক থেকে কিছু না কিছু ঘাটতি থেকেই যায়। আমার ক্ষেত্রেও তাই হলো। কথাগুলো বলছে আর তানহার চোখ দিয়ে অজোরে পানি পড়ছে। আমি ওকে কান্না থামাতে বলিনি, মুছে দেইনি ওর চোখের পানি, ওকে কাঁদতে দিলাম আমার সামনে বসে। আমি জানি আমাকে সামনে আর কাছে পেয়ে ও কান্নাতেও যে পরিমাণ সুখ পাবে, তার কিঞ্চিত পরিমাণও আমার থেকে দূরে গিয়ে হাসিতেও পাবে না। এবার আমি ওকে বললাম, আচ্ছা আমি তাহলে যাচ্ছি, তুমি পৌঁছে আমাকে একটা মেসেজ দিও। ও নিচু স্বরে বলল, আচ্ছা। আমি বেরিয়ে আসবো এমন সময় ও পেছন থেকে ডেকে উঠল। আমি দাঁড়িয়ে পড়লাম। ও বলল, তোমাকে গিফট দিব বলে বহুদিন আগে কয়েকটি জিনিস কিনে রেখে দিয়েছিলাম, নিয়ে যাও সেগুলো। আমি ওর কথা শুনে আরও অবাক হলাম, দাঁড়িয়ে রইলাম। ও একটি ব্যাগ বের করে নিয়ে আমার দিকে এগিয়ে আসলো, এসে বলল, 2 মিনিটের জন্য সোফায় বসো, আমি জিনিসগুলো ব্যাগ থেকে বের করে দিচ্ছি। আমি ওর কথা মতো সোফায় বসলাম। ও একটি চশমার ফ্রেম বের করলো, আমার হাতে দিয়ে বলল, দেখো তো পছন্দ হয় কিনা। প্রাডা ব্র্যান্ডের ফ্রেম এটি। এরপর একটি ঘড়ি বের করলো, ঘড়িটি টাইটান ব্র্যান্ডের। এরপর বের করলো একটি ডায়েরি আর কলম। এসব দেখে আমি বললাম, কেন অযথা এত টাকা খরচ করতে গেলে তুমি? তুমি কি টাকা ইনকাম করো? ও বলল, দেখো, আমি হলাম বাবা মায়ের একমাত্র মেয়ে। আব্বু সবসময় আমাকে বলেন, আমার যখন যত টাকা লাগে তাকে যেন বলি। আম্মু আমাকে সবসময় টাকা দেন। তবে আমি সেরকম মেয়ে নই যে বাবার টাকা আছে বলে যেভাবে খুশি সেভাবে উড়াবো। তোমাকে যখন প্রথম পছন্দ করি তখন এই ডায়েরি আর কলমটি কিনেছিলাম। জানি না এতদিনে কলমটি নষ্ট হয়ে গেছে কিনা। আর চশমা আর ঘড়ি কিনেছি কয়েকদিন আগে। বাধ্য সেসব, আসো এদিকে। এই বলে ও আমার চোখে চশমা পরিয়ে দিল, তারপর হাতেও ঘড়িটা পরিয়ে দিল। এরপর ডায়েরি আর কলমটা হাতে ধরিয়ে দিয়ে বলল, আমি যদিও তোমার থেকে দূরে থাকবো, কিন্তু এই জিনিসগুলো সবসময় তোমাকে আমার কথা মনে করিয়ে দিবে। স্যারদের মুখে শুনেছি তুমি নাকি লেখালেখিও করো। এই ডায়েরিতে আমাকে নিয়ে তুমি কবিতা লিখবে, ভালোবাসার কবিতা অনেকগুলো লিখবে, কিন্তু বিয়ের পর আমি পড়বো সেগুলো। ঘড়িটা যত্ন করে রেখো, কোথাও গেলে এটা হাতে পড়ে যাবে। চশমাটা চোখে পড়বে, রাস্তায় কত ধুলাবালি থাকে, কিছুটা হলেও সেফটি হবে। আমি সবসময় তোমার সবটা জুড়ে থাকতে চাই। আর শোনো, ভালো করে পড়াশোনা করবে, ঠিকমতো খাওয়া দাওয়া করবে, অযথাই রাত জাগবে না। বাবা মা যেভাবে বলেন সেভাবে চলবে। আর যখনই কোনো কিছু নিয়ে তোমার মন খারাপ হবে তখনই আমাকে মেসেজ পাঠাবে, আমি তোমাকে আমার নাম্বার পাঠাবো নে। এবার যাও, সাবধানে যেও। আমি আর কি বলবো ওকে, আমি নির্বাক হয়ে গেলাম। আমার মন চাইতেছে না ওকে ছেড়ে এভাবে চলে আসতে, তবে আসতে তো হবেই। আসার সময় ওকে বললাম, তোমার একটি ছবি তুলে নেই। ও বলল, এখনও কি আমার ছবি তোমার অন্তরে আঁকা হয়নি? ওর কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। বললাম, তুমি আমাকে যতটা ভালোবেসেছো হয়তো আমি এখনও তোমায় ততটা ভালোবাসতে পারিনি। আচ্ছা, ছবি লাগবে না, এখন তাহলে আসছি আমি। ও বলল, আচ্ছা এসো। এবার আমি ওর রুম থেকে বেরিয়ে আসলাম। আন্টিকে পেলাম বারান্দায়। আমাকে দেখে বললেন, আমাদের জন্য দোয়া করো বাবা, আর মন দিয়ে পড়াশোনা করো। আমিও ওনার থেকে দোয়া নিয়ে বেরিয়ে গেলাম। এগুলো খুব তাড়াতাড়ি করলাম, আমার চোখের পানি আটকে রাখতে পারছিলাম না। বেরিয়ে বাইক নিয়ে সোজা চলে এলাম বাসায়। রুমে ঢুকতে যাব এমন সময় মা জিজ্ঞেস করলেন, কিরে, কোথায় গিয়েছিলি বাইক নিয়ে? আর এটা কার বাইক? তোর কলেজ ব্যাগ কোথায়? মায়ের প্রশ্নগুলো শুধু শুনলাম, জবাবে কোনো কিছুই বললাম না। ঢুকে পড়লাম রুমে, দরজা লক করে দিলাম।
ইউনিফর্ম নিয়ে দপাস করে বিছানার ওপর গিয়ে পড়লাম। ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতে লাগলাম আমি। এর আগে এভাবে কখনো কারোর জন্য কেঁদেছি বলে মনে হয় না। সব কিছু কেমন যেন রংহীন লাগতে লাগলো আমার কাছে। নিজেকে নিজে অসহায় মনে হতে লাগলো। কিছুই করার নেই আমার। ও চলে যাবে আজ। আমি চাইলেও আর ওর সাথে দেখা করতে পারবো না। আদৌ আর কখনো দেখা হবে কিনা সেটা নিয়েও আছি সংশয়ে। নিমিষে আমি কেমন যেন হয়ে গেলাম, বলতে গেলে একরকম সর্বহারার মতো। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছিলাম টের পাইনি আমি। ঘুম ভাঙার পর মোবাইল হাতে নিয়ে দেখি ঘড়ির কাঁটা তখন সন্ধ্যা 6টা। স্ক্রিনে একটা মিস কল দেখাচ্ছে। নাম্বারটা অপরিচিত। কল দিলাম আমি, রিসিভ করলো না কেউ। আবার কল দিলাম, এবারও রিসিভ করলো না কেউ। ফোন রেখে ফ্রেশ হয়ে রবিনকে কল দিলাম। হ্যাঁ রিয়াদ, কোথায় তুই? রবিন জানতে চাইলো। আমি বললাম আমি বাসায় আছি, তুই চলে আয়। ও বলল আমি একটু বাইরে চলে এসেছি, বাইকটা তোদের বাসায় রেখে দে, কাল নিয়ে আসিস। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এই বলে ফোনটা রেখে দিলাম। আমাকে দেখে মা বলল, বাবা কি হয়েছে তোর? বাসায় এসে চুপচাপ শুয়ে পড়লি, খাবারও খাসনি, কিছু হয়েছে কি? আমি বললাম কিছুই হয়নি মা, তুমি রাতে খেয়ে নিও, আমার ফিরতে দেরি হবে। আমাকে রেখে মা কখনো রাতে খাননি। যতই দেরি হোক আমার, তবুও তিনি বসে থাকেন, অপেক্ষা করেন আমার জন্য। মা জানতে চাইলেন, কেন বাবা, কোথায় যাবি? আমি বললাম যাব এক জায়গায়। মা বলল আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস কিন্তু। তখন রাত 11টা বাজে। আমি আমাদের খেলার মাঠে বসে আছি। এমন সময় একটা মেসেজ আসলো, আমি আম্মুর নাম্বার থেকে বিকেলবেলা তোমায় কল দিয়েছিলাম, ধরনি তুমি। কিছুক্ষণ হলো এসে পৌঁছালাম। জায়গাটা বেশ সুন্দর আর বাসাটাও। আব্বু বাইরে থেকে খাবার আনতে গিয়েছে। জানি তুমি এখনো খাওনি। আমার মন বলছে তুমি বাইরে কোথাও আসো, বাসায় গিয়ে খেয়ে ঘুমাও। যা বলছি তাই করো, নয়তো আমার গলা দিয়েও খাবার নামবে না। মেসেজ দেখা মাত্রই রিপ্লাই দিও, আমি অপেক্ষায় থাকবো। ওর মেসেজটা পড়ে আটকে উঠলাম আমি। এটা কি করে সম্ভব? এটাই কি তাহলে ম্যাজিক অফ লাভ? ওকে রিপ্লাই দিলাম, আমি খেলার মাঠে বসে আছি, তোমার মেসেজের অপেক্ষায় ছিলাম। জানি না কি করে সব ধরে ফেলেছ। হয়তো এটাই ভালোবাসার ম্যাজিক। তুমি খেয়ে আমাকে মেসেজ দিও। জানি তুমি অনেক ক্লান্ত। খাওয়ার পর ছোট্ট করে একটা মেসেজ দিও আমায়। প্রমিস করছি আমিও পরে খেয়ে নিব। ভালোবাসা নিও। ও রিপ্লাই দিল, আচ্ছা ঠিক আছে। আমি বসেই আছি। 15 মিনিট পর ও মেসেজ করলো, খাবার খেয়েছি, আর আব্বুকে বলেছিলাম ফোনের কথা, বলেছে কাল কিনে দিবে। আমি নতুন ফোন হাতে পেয়ে তোমাকে কল দিব। আমি রিপ্লাই দিলাম, আচ্ছা ঠিক আছে, এবার ঘুমাও, শুভরাত্রি। ও রিপ্লাই দিল, আচ্ছা তুমিও বাসায় গিয়ে খেয়ে ঘুমাও, শুভরাত্রি। ফোনটা পকেটে রেখে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মনের অজান্তে আকাশের দিকে তাকালাম একবার। চন্দ্র মাসের 13 তারিখ আজ। চাঁদটাকে দেখে বলে উঠলাম, হে চাঁদ, আমার ভালোবাসার চুমু তোমার জ্যোৎস্নার খামে পাঠিয়ে দিলাম। তুমি সেটা আমার ভালোবাসার মানুষের কপালে প্রলেপ দিয়ে দিও। রাত 12টার দিকে বাসায় ফিরলাম। আমার কাছে অতিরিক্ত চাবি আছে। মাঝে মাঝে দেরি করে বাসায় ফিরি, তবে আজকের মতো এত দেরি কখনো হয়নি আমার। চুপিসারে গেটের তালা খুলে ভেতরে ঢুকলাম। ডাইনিং রুমে গেলাম। কোনো রকম শব্দ করলাম না। লাইট অন করে খেতে বসলাম। এমন সময় আমার পিঠে হাত বুলিয়ে মা বললেন, এতক্ষণ কোথায় ছিলি বাবা? মায়ের স্পর্শ আমি টের পেয়ে যাই। স্পর্শের সাথে সাথে প্রশ্নটি করলেন তিনি। আমি বললাম, তুমি এখনো ঘুমাওনি কেন? শরীর খারাপ করবে তো তোমার। মা বললেন, আচ্ছা সত্যি করে বলতো কি হয়েছে তোর? আমি বিষয়টি এড়িয়ে যেতে মাকে বললাম, মা, মাছের তরকারিটা আজ বেশ মজা হয়েছে, এখন থেকে সবসময় এভাবে রেঁধো। মা বললেন, সেদিন যে একটা মেয়ের কথা বলেছিলি সে কোথায় আছে এখন? মায়ের মুখে এমন প্রশ্ন শুনে আমি বুঝে উঠতে পারছিলাম না কি উত্তর দিব। মায়ের মুখের দিকে তাকিয়ে কেঁদে ফেললাম আমি। আমার কান্না দেখে পাশ থেকে একটা চেয়ার কাছে এনে আমার পাশে বসলেন মা। বসে বললেন, আমি তো ওকে 10 মাস 10 দিন আমার গর্ভে ধারণ করেছি। আমি তোর চেহারা দেখলেই তোর মনে কী চলছে সেটা আন্দাজ করতে পারি। আমাকে সব খুলে বল বাবা। মনে মনে আমি বললাম, সত্যি মা তো মাই হয়। আর নারী জাতিটা কত অদ্ভুত, আর কি তাদের ধারণা শক্তি। একজন দূরে থেকে বুঝে ফেললো আমি না খেয়ে বাইরে কোথাও বসে আছি, আর এদিকে মা ধরে ফেললেন তার ছেলে ভালো নেই। সত্যি কত অদ্ভুত। মায়ের প্রশ্নের উত্তরে বলতে লাগলাম, মেয়েটির নাম তানহা, আমাদের কলেজেই পড়তো। ওর বাবা কৃষি ব্যাংকে জব করেন। হঠাৎ করে ওনার ট্রান্সফার লেটার চলে আসায় আজ ওরা সিলেটে শিফট হয়ে গেছে। মা, বিশ্বাস করো, তোমার ছেলে এর আগে কোনোদিনও কোনো মেয়ের পেছনে ঘুরেনি, ওর পিছনেও না। আর তানহাকেও এতদিন আমি সেই চোখে দেখিনি, কিন্তু রিসেন্টলি যখন জানতে পারলাম ও আমাকে ভালোবাসে, এবং এরপর যখন কিছু বিষয় আমার সামনে আসলো, তখন আমি ওর প্রতি কেমন যেন দুর্বল হয়ে পড়লাম।
আজ ওর চলে যাওয়াতে আমি যে কতটা কষ্ট পেয়েছি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না মা।